বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় চীন, ভারত, পাকিস্তান। তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। জ্বালানিতে বিনিয়োগে সৌদির প্রতি আহ্বান। 14 এপ্রিলের আগেই বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট। সংসদ বসছে 12 মার্চ। সেদিনই হবে স্পিকার নির্বাচন। শিক্ষকদের মূল্যায়ন সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন শিক্ষামন্ত্রী। আর নামতে হবে না রাজপথে। এবং আদালতের আদেশে অনড় ট্রাম্প। প্রথমে 10 বললেও 15% শুল্ক আরোপ। বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায়। বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় চীন, ভারত ও পাকিস্তান। দেশগুলোর রাষ্ট্রদূত, হাই কমিশনাররা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পর একথা জানান। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক এই অঞ্চলের মানুষের উপকারের জন্য। এই সম্পর্ক তৃতীয় কোনো দেশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। রবিবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা নতুন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং আশাবাদী জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবে তার দেশ। China supports Bangladesh in pursuing its Bangladesh First policy. নতুন সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতি আমরা সমর্থন করি। তিস্তা প্রকল্প নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি আমরা। আজও সে প্রসঙ্গ উঠেছে। আশা করি বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কারো হস্তক্ষেপ মানবে না বেইজিং। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন। বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাইকমিশনার। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা জানান তিনি। জানান, ভিসা সহ সব বিষয়ই আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে। এর মধ্যে ভিসা চালুর বিষয়টিও রয়েছে। সাপোর্ট ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ and inclusive Bangladesh. এরপর সৌজন্য সাক্ষাতে আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এর আগে সকালে সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল কিভাবে দ্রুত চালু করা যায় তা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার সকাল 9টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিনের কর্মব্যস্ত কর্মসূচি শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাতের মধ্য দিয়ে। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গণমাধ্যমকে এসব বিষয়ে জানান তার উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায়, এগুলা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে থার্ড টার্মিনালের অগ্রগতি এবং কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় তা নিয়ে আলোচনা হয়। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। দুপুরের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাসও দেখা করেন তারেক রহমানের সাথে।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও একাধিক সাক্ষাতের পাশাপাশি প্রশাসনিক ও সচিবালয়ের নানা কাজের গতি আনতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিলের আগেই হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই দিনে নির্বাচিত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। গেল 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় বাকি রয়েছে শেরপুর 3 আসনের ভোট। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2টি আসনে বিজয়ী হওয়ায় ছেড়ে দিতে হয় বগুড়া 6 আসনটি। এই 2 আসনে আগামী 14 এপ্রিলের আগেই ভোট হবে বলে জানান কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগে করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের গ্যাজেট 90 দিনের মধ্যে হবে জানিয়ে শিগগিরই তফসিল দেওয়ার কথাও জানান। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তারা বোধহয় বাইতুল ইসলাম শুরু করে দিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে শপথের থেকে 90 দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশাল্লাহ করব। এদিকে 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন সেই মতে। কিন্তু এখন হয়েছে 12 তারিখে মার্চে, সেই অধিবেশনে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনে রদবদলের কথাও জানান মন্ত্রী। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষকদের মূল্যায়ন এবং বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে বৈঠকে জোট নেতাদের এই আশ্বাস দেন তিনি। শিক্ষকদের কোনো দাবি নিয়ে আর কখনো রাজপথে নামতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষার সব কারিকুলাম এক ছাতার নিচে নিয়ে আসা হবে। মনিটরিং বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। আমরা প্রথম 2-3 দিনে বৃহত্তর আলোচনা করেছি যে আমরা এক কারিকুলাম আন্দোলনের অধীনে পুরো দেশকে আনতে চাই। আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বেটিং করবো, চেক করবো, তারপর অন্য মন্ত্রণালয়ের সাথে এই কাগজ নিয়ে বসা শুরু করবো। পরিবেশ আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এমন হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, আইন লঙ্ঘন করে যেসব রিসোর্ট তৈরি হয়েছে সেগুলো শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, মন্ত্রণালয়ে জনবল নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, মন্ত্রণালয় অনুষ্ঠানগুলো খরচ কমানোর ব্যাপারে কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষা করতেও কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এছাড়া লামা এলাকা থেকে ফ্যামিলি কার্ড শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর 180 দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ দেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা অবশ্যই উদ্যোগ নেবে। পরিবেশ হচ্ছে ফ্যাক্টর, এগুলো আমরা আমরা চিহ্নিত করে আমরা এগুলো অবশ্যই ব্যবস্থা নেব। রিসোর্টের নামে যে অনেক কিছু করা হয়েছে, পাহাড় কেটে করা হয়েছে, এগুলো আমরা এগুলো নিয়ে একটা ব্যবস্থা করবো আর কি। দরকার হলে আমরা একটা কমিটি করবো, কমিটি দিয়ে যাচাই করে দেখবো যে কোনটা পারফেক্ট কোনটা পারফেক্ট না। পরিবেশ আইন তো রয়েছে, সেই আইনের লঙ্ঘন করলে আমরা কাউকে ছাড়বো না আর কি, জিরো টলারেন্স। পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে তিনি শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তার আবেদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এর আগে 10 ফেব্রুয়ারি
সংবাদ সম্মেলনে নির্বাচিত সরকার আসার পর পদত্যাগের ইচ্ছার কথা জানান ডক্টর নিয়াজ। সেই সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকার এক কঠিন পরিস্থিতিতে তাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দিয়েছিল। গেল 1.5 বছরে তার প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা নিশ্চিতে সমর্থ হয় বলেও দাবি করেন তিনি। নির্বাচিত সরকার নিজের মতো করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাজিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নেবে এমন প্রত্যাশার কথাও জানান। পদত্যাগের পর নিয়মিত শিক্ষকতায় ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং, লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার প্রক্রিয়ায় দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে দুদকে আবেদন করা হয়েছে। দুদকের চেয়ারম্যান বরাবর আবেদনে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান ও সাবেক নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেনের নামও রয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের দেশি বিদেশি ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন খতিয়ে দেখারও আবেদন করা হয়েছে। তদন্ত চলাকালে প্রমাণ নষ্ট বা বিদেশে পলায়ন ঠেকাতে সংশ্লিষ্টদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল সংক্রান্ত কনসেশন চুক্তিতে চলমান লিজ প্রক্রিয়া এবং লালদিয়া পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির সাথে গোপন চুক্তি করা ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের কমিশন বাণিজ্য এবং ঘুষ লেনদেন সংগঠিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। বরিশালের গৌর নদীতে কাপলাতলী খাল পুনর্খনন কাজ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার শরিকল ইউনিয়নে এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, বর্তমান সরকার তার মেয়াদে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, যা দ্রুত আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এছাড়া খাল খননের পাশাপাশি সবুজ বনায়নকেও গুরুত্ব দেওয়া হবে জানান জহিরুদ্দিন স্বপন। বলেন, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতাধীন গৌর নদীর কাপলাতলী খাল পুনর্খনন প্রকল্পটি স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। প্রকল্পটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 20,000 কিলোমিটারের খাল খনন প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই। এই মুহূর্তে যে কর্মসূচিগুলি চলমান আছে সেচ প্রকল্পের, আমি আজকে তার একটা উদ্বোধন করলাম। আমরা একই দিন একই সাথে খাল খননের পাশাপাশি আমরা প্রতিটি খালের 2 পাশে বৃক্ষরোপণের কর্মসূচিকেও সমন্বিত করছি। ঈদ সামনে রেখে রাজধানীর ফ্যাশন হাউস ও শপিং মলগুলোতে আসতে শুরু করেছেন ক্রেতারা। এবারে ঈদে পাকিস্তানি পোশাকের পাশাপাশি ফার্সি সালোয়ার ও ঘাড়ারায় দেখা যাচ্ছে নতুন ট্রেন্ড। বিক্রেতারা বলছেন, নতুন সরকার আশায় ফিরেছে ক্রেতাদের আস্থা। বেচাকেনা এখনো জমে না উঠলেও তাদের আশা ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়বে বিক্রি। ঈদের ফ্যাশনে এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। পাকিস্তানি 3 পিসের পাশাপাশি ট্রেন্ডে রয়েছে ফার্সি সালোয়ার ও গারারা। নান্দনিক নকশা আর আরামদায়ক কাপড়ের মেলবন্ধনে তরুণীরা খুঁজে নিচ্ছেন তাদের ঈদের পরিপূর্ণ সাজ ও স্বস্তি। আমি এবার ঈদে হলুদ কালার লেহেঙ্গা এবং গোলাপি কালার চাদর কিনেছি। ফার্সি নিয়েছি, অনেক কিছুই নিয়েছি, গারারা, সারা। আমি বুটিক্স পরে কমফোর্টেবল ফিল করি, সেই জন্য আমি নিয়েছি। আরামদায়ক মনে হয় আমার কাছে। বাজারে অনেক পণ্যের দাম এখন তুলনামূলক সহনীয় হওয়ায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। গত বছর পড়ছিল হচ্ছে আমার প্রাইস 3500 পড়ছিল, আর সেই হিসেবে এবার কমই পড়ছে। গত বছরের তুলনায় এবার প্রাইসটা অনেক ভালো লাগছে, আর কি কম আছে। সবকিছু সবার সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় কিছু পোশাকের দাম কম থাকলেও এখনো আশানুরূপ ক্রেতার সমাগম নেই। তবে ঈদ যত ঘনিয়ে আসবে ততই বিক্রির গতি বাড়বে এমন প্রত্যাশা তাদের। প্রোডাক্টের দাম কম, কাপড়ের দাম কম, মেটেরিয়ালসের দাম কম। বাচ্চাদের প্রোডাক্টগুলো সর্বনিম্ন 2500 থেকে 3000, আর বড়দের হচ্ছে স্টার্টিং আপনার 3000। এগুলো ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম আসে আমাদের, ঠিক আছে। আর প্রাইস রেঞ্জগুলো 3 থেকে 7000-এর মধ্যে থাকে। তো বা মানুষের ভিতরে কোনো আতঙ্ক আছে কিনা দেশের বিষয় নিয়ে, এই যে একটা বেচা কিনা দেখতেছেন পুরো দোকান খালি। আশাবাদী যে হয়তো সামনে মাস শেষে হয়তো বেচা কিনা লাগবে। নতুন ট্রেন্ড আর বৈচিত্র্যময় ডিজাইনে জমে উঠেছে এবারের ঈদ বাজার। সময়ের সঙ্গে ফ্যাশনে আসা এই পরিবর্তনই যেন ক্রেতারা খুঁজে নিচ্ছেন তাদের ঈদের বিশেষ আনন্দ। মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে 180 দিনের বিশেষ টার্গেট বেঁধে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে মন্ত্রী জানান, লালমনিরহাট জেলায় অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন কাজ দ্রুত শেষ করা সম্ভব সেই বিষয়ে প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এক্সপ্রেস যাতে বুড়িমারির থেকে চালু হয়, এটি আমরা 180 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আর অন্য কাজগুলো যেগুলো আমাদের ইস্তেহারে ছিল বা আমরা জনগণকে ওয়াদা দিয়েছি, যেমন বিমানবন্দর,
4 লেন, তারপরে আমাদের অর্থনৈতিক জোন, তিস্তা মহাপরিকল্পনা, সেগুলো আমরা কাজ করব। আবারও বিশ্বজুড়ে আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে তার পুরনো আদেশ অবৈধ ঘোষণার সঙ্গে সঙ্গে শুক্রবার এই ঘোষণা দেন তিনি। আমদানি পণ্যের ওপর প্রথমে 10% শুল্কের ঘোষণা দিয়ে একদিনের ব্যবধানে তা বাড়িয়ে 15% করেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের প্রয়োগ করা বৈশ্বিক আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করার পর একদিনের ব্যবধানে শুল্ক হার 10% থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘোষণা এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানায় প্রেসিডেন্ট একাই ইচ্ছামতো শুল্ক নির্ধারণ করতে পারেন না, কর আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে। আদালত 6-3 ভোটে জানায় ট্রাম্প যে আইন ব্যবহার করে প্রায় সব দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন তা অসাংবিধানিক। আদালতের এই রায়ের তীব্র সমালোচনা করে ট্রাম্প সেকশন 122 ব্যবহার করে শুল্ক পুনরায় আরোপে নতুন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে এ আইনের অধীনে সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক আরোপ করা যায়, যদিও কংগ্রেস অনুমতি না দিলে তা 150 দিনের বেশি কার্যকর থাকে না। সরকারি তথ্যানুযায়ী আগের শুল্ক থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় $133 বিলিয়ন আদায় করেছে। আদালতের রায়ের পর 1000-এর বেশি আমদানিকারক প্রতিষ্ঠান অর্থ ফেরতের দাবিতে মামলা করেছে। বিশ্লেষকদের মতে বড় কোম্পানিগুলো তুলনামূলক সহজে টাকা ফেরত পেলেও ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ হতে পারে। এদিকে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে ব্রাজিলের মতো যেসব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল সেসব দেশ সাময়িকভাবে কম শুল্কের সুবিধা পেতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ এই শুল্ক নীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর ট্রাম্পের সমালোচনা করে বলেন এই নীতি জনগণের স্বার্থের পরিপন্থী। সব মিলিয়ে ট্রাম্পের নতুন শুল্ক বৃদ্ধি সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক অর্থনীতি এবং মার্কিন রাজনীতিতে যেন নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।